নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব জপ প্রসঙ্গে। আমরা যারা দীক্ষা নিয়েছি বা যারা দীক্ষা নিইনি, অনেকেই আমরা মন্ত্র জপ করি, অনেক মন্ত্রই জপ করি আমরা। যারা দীক্ষা নিইনি তারা অনেক সময় ঠাকুরের মন্ত্র জপ করে, মায়ের মন্ত্র জপ করে বা মাকে জপ করে। তো এই যে এই জপ আমরা কিভাবে করব? জপের কি নির্দিষ্ট কোনো নিয়ম আছে? জপের কি নির্দিষ্ট কোনো সময় আছে? জপের আসন কেমন হবে? জপ কত প্রকার? এই জপ করলে আমাদের কি উপকার হবে শরীরে এবং মনে? এই সমস্ত বিষয়ে অনেক উপদেশ দিয়েছেন পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ এবং উপদেশ দিয়েছেন পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। জপের প্রসঙ্গে পূজনীয় মহারাজদের মূল্যবান উপদেশগুলি আমরা শুনব দুটি পর্বে। তাই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন। আপনার মনের অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আমরা আজ তাদের কথাই শুনব। আমরা জপ করি, কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু জপের সুনির্দিষ্ট নিয়ম কানুনগুলো জানি না। আজ সেই নিয়ম কানুনগুলো আমরা শুনব। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম ভালো ভালো ভিডিও পেতে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। এরই সাথে সাথে আজকের আলোচনাটাও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আরও দুটো চ্যানেল আমি খুলেছি সম্প্রতি, একটি জিকে আর একটি হলো পাওয়ারফুল মোটিভেশনাল টক। জিকেতে সম্পূর্ণ জিকের প্রশ্ন পাবেন আপনারা, বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন আপনাদের মনের জিজ্ঞাসার। আর পাওয়ারফুল মোটিভেশনাল টকে পাবেন বিভিন্ন মনীষীদের কথা। এই দুটো চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আজকের আলোচনা শুরু করি। জপ সম্বন্ধে পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে তাঁর দীক্ষিত সন্তানরা কিছু কথা জানতে চেয়েছিল। মহারাজ তখন বলেছিলেন, দীক্ষা নেওয়ার সময় মন্ত্র জপের সব কিছু নিয়মাবলী বলা সম্ভব হয় না। তাই শিষ্যদের তিনি বিস্তারিতভাবে পরবর্তীকালে জানান। জপের আসন কেমন হবে? মহারাজ বলছেন, আসীন হয়ে অর্থাৎ আসনে বসে জপ কর্ম করাই শাস্ত্রীয় বিধান। তাই জপের আসন সুনির্দিষ্ট থাকবে, অর্থাৎ নিজের পুজো বা জপের জন্য শুধুমাত্র সেই আসনটি ব্যবহৃত হবে এবং জপের পরে সেই আসনটি সুরক্ষিত জায়গায় রাখা চাই। এমনকি পতি পত্নীর নিজস্ব আলাদা আলাদা আসন থাকবে। কম্বল বা কম্বলাসন আসনে উৎকৃষ্ট। মনে রাখা দরকার, এই জপের আসনে বসে আজীবন কোটি কোটি জপের শক্তি সঞ্চয় থাকবে। তাহলে আমরা জপের আসন কেমন হবে জানলাম। জপের কোনো নির্দিষ্ট সময় থাকা দরকার কি? এর উত্তরে মহারাজ বলছেন, গৃহী ভক্তদের জন্য সুনির্দিষ্ট সময় মেনে চলা একটু অসুবিধা হতে পারে। মহারাজ তখন বলছেন, সকালের দিকটা একটা সময় ধরে রাখতে পারলে ভালো হয়। তখন জগৎটা শান্ত থাকে। ওই সময় জপে মনটা তাড়াতাড়ি স্থির হয়ে ইষ্টচরণে মন লয় হয়। আর সন্ধ্যাবেলায় সমস্ত কর্ম শেষ করে বসলেও চলবে। এটা নির্ভর করবে জপের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস যেমন যেমন বাড়তে থাকবে, সেইভাবেই সময় নির্দিষ্ট করে নিতে হবে। মা শারদামণি সংসারের সমস্ত কাজ শেষ করে রাত্রি 12টার সময় জপ করতে বসতেন। তাই সময়টাকে নিত্যদিন ধরে রাখতে হবে। শ্রী শ্রী মা ভাতের হাঁড়ি চড়িয়ে কুটনো কুটতে কুটতে মুখে জপ চালিয়ে যেতেন। কেমনভাবে আসনে বসে জপ করতে হবে?
মহারাজ বলছেন, পদ্মাসনে বসে মেরুদণ্ড সোজা রেখে বসার নিয়ম। পদ্মাসনে অনেকেরই একটু বেশি সময় হলে বসতে অসুবিধা হতে পারে, তখন বাবু হয়ে বসলেই চলবে। অর্থাৎ 1-2 ঘন্টা যাতে সুষ্ঠুভাবে বসে জপ করতে পারা যায় সেদিকটা নিজেকে খেয়াল রাখতে হবে। কেননা এই জপ চলার সময় শরীরের মধ্যে অনেক ক্রিয়া চলতে থাকে, যা পরে আমরা ধীরে ধীরে বুঝতে পারি। রোগ প্রতিরোধের ক্ষমতাও শরীরে বেড়ে যায় এই জপের মাধ্যমে। অন্যান্য ব্যক্তির থেকেও এই যে ব্যক্তি বেশি জপ করেন তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়। মহারাজের কাছে ভক্তরা প্রশ্ন করছেন, মহারাজ, জপের কোনো নিয়ম আছে নির্দিষ্ট? মহারাজ বলছেন, আসনে উপবিষ্ট হয়ে সম্মুখে গুরু বা ইষ্টমূর্তির চরণে ফুল এবং ধূপ দীপ এবং ভোগ নিবেদন করে বসা উচিত। ইষ্টের প্রতি সুগভীর নিষ্ঠা, বিশ্বাস এবং প্রেম নিয়ে জপে বসতে হয়। ইষ্ট বিগ্রহকে মৃন্ময় ভাবনা ক্ষতিকর। সাধারণত ইষ্টের সামনে বসে জপ করতে হয়। মনে মনে এই ধারণা দৃঢ় করতে হয়, আমার জপ কর্মের দ্বারা আমার সম্মুখস্থ মৃন্ময় মূর্তি ক্রমশ চিন্ময় হয়ে উঠেছেন। আমার ডাক ও কথা তিনি শুনছেন। এই ভাব যতক্ষণ জাপকের মনে হবে তখনই জাপকের অনুভব হবে তিনি সঠিক পথে এগোচ্ছেন। শ্রী শ্রী মা তার গৃহী ভক্তদের বলেছিলেন, এই কলিযুগে একমাত্র শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে হলে জপই একমাত্র উপায়। পরে মহারাজও এই একই কথা তার শিষ্যদের বলেছিলেন, জপ ছাড়া জীবন অন্ধকারময় হয়ে উঠবে। এবার আমরা শুনব এই মন্ত্র জপকে আমরা কতভাবে করতে পারব। কথা বলছেন পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। তিনি বলছেন, এই মন্ত্র জপকে আমরা 3 ভাবে করতে পারি। প্রথমত বাচিক, অর্থাৎ জোরে শব্দ করে মন্ত্র উচ্চারণ করা। পুজোর সময় পুরোহিত যেভাবে করেন আশপাশের লোকেরা শুনতে পায়। দ্বিতীয়ত উপাংশু, আস্তে আস্তে উচ্চারণ করা মন্ত্র। আমি মহারাজ বলছেন আপনি শুনতে পাচ্ছেন কিন্তু চারপাশের কেউ শুনতে পাচ্ছে না, তারা দেখছে আপনি শুধু ঠোঁট নাড়ছেন। তৃতীয়ত মানস জপ, অর্থাৎ মনে মনে জপ করা। এই 3 উপায়ে জপ করা যায়। পূজার সময় পুরোহিত খুব জোরে জোরে উচ্চারণ করেন মন্ত্র, চারপাশে সবাই তা শুনতে পায়। কিন্তু আপনার যদি দীক্ষা হয়ে থাকে তবে ইষ্টমন্ত্র এইভাবে উচ্চারণ না করে উপাংশু বা ফিসফিস করে মন্ত্র জপ করবেন। আপনি শুনছেন কিন্তু অন্য কেউ যেন তা শুনতে না পান। মহারাজ বলছেন, নতুন সাধকের পক্ষে এইভাবে অর্থাৎ উপাংশু জপ করা ভালো। এটা অভ্যাস হয়ে গেলে মন একটু একাগ্র হলে মনে মনে জপ অর্থাৎ মানসিক জপ করতে পারেন। উপাংশু জপে আপনার মনের ছুটোছুটি কমে আসবে, তখন মানসিক জপ করা সহজ হয়। বলছেন, ইষ্ট চিন্তা করতে করতে মনে ইষ্ট মন্ত্র জপ করলে অভ্যাস হয়ে যায়। উপাংশু জপে মন বাইরের শব্দ বা আওয়াজ, এমনকি আশপাশের মানুষদের হাঁটা চলার দিকে চলে যেতে পারে। এভাবে বাইরের ঘটনায় মনে চিন্তা ওঠে, আপনাকে বিরক্ত করতে পারে, জপে অসুবিধা হতে পারে। এ সত্ত্বেও আপনি জপ করে যান। অভ্যাস করতে করতে মন একাগ্র হতে থাকবে, অসুবিধা কমে যাবে। এভাবে জপ ক্রমশ মানসিক হতে থাকবে। নিঃশব্দে আপনি জপ করে চলেছেন মনে মনে, মন তখন আরও বেশি একাগ্র। ইষ্টের কল্পনা ও মন্ত্র জপ একই সঙ্গে চলে। বেশ কিছু পরে অনুভব হবে যে মনে মনে জপ করা বন্ধ হয়ে গেছে। তখন যেন শরীরের মধ্যে এক তরঙ্গ চলছে জপের। আপনি জপ করছেন না, মন্ত্র জপ নিজে নিজেই হয়ে চলেছে। অসাধারণ কথা।
আজ আমরা মন্ত্র জপের প্রসঙ্গে অসাধারণ কিছু কথা শুনলাম মহারাজদের কাছ থেকে। আবার আগামীকাল এর দ্বিতীয় পর্ব শুনব। মন্ত্র জপের উপকারিতা কী, এই মন্ত্র জপ করলে আমরা কিভাবে উপকার পেতে পারি, কি হতে পারে আমাদের জীবনে, কোন শক্তি আমরা পেতে পারি সে প্রসঙ্গে। আশা করি আপনারা সকলের সঙ্গে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে, আগামীকালকের ভিডিওতে। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করব আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।